বান্দরবানে ১৭ ঘণ্টায় দুটি ব্যাংকের ৩টি শাখায় সন্ত্রাসী হামলার ঘটনায় অপহৃত ব্যাংক ম্যানেজার ও লুণ্ঠিত ১৪টি অস্ত্র উদ্ধার হয়নি এখনো। সেই সাথে উঠেছে প্রশ্ন, চলমান শান্তি আলোচনার মাঝেই কেন হঠাৎ করেই বেপরোয়া কেএনএফ। সেই সাথে হামলা তাণ্ডবের তথ্য সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না পৌঁছানো নিয়েও হচ্ছে নানামুখী আলোচনা। এমন পরিস্থিতিতে ২২ এপ্রিল কেএনএফের সাথে পরবর্তী বৈঠক বাতিল করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি। কেএনএফ প্রথম ব্যাপকভাবে আলোচনায় আসে গেল বছর। মূলত জঙ্গিদের আস্তানা গড়া ও প্রশিক্ষণের সহায়তার অভিযোগে বান্দরবানে সংগঠনটির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে তাদের হাতে প্রাণ হারান সেনা সদস্য সহ বেশ কয়েকজন। তবে মঙ্গল ও বুধবার রুমা আর থানচিতে ১৬ ঘণ্টার ব্যবধানে দুটি ব্যাংকের ৩টি শাখায় বড় ধরনের হামলা অনেকটাই নজিরবিহীন। সংঘাত বন্ধে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কেএনএফের শান্তি আলোচনা শুরু হয় গেল বছরের ১৯ জুলাই। দুদফা ভার্চুয়াল আলোচনার পর ৫ নভেম্বর ও চলতি বছরের ৫ মার্চ বৈঠক হয় সরাসরি। তাতে সংগঠনটি ৭ দফা দাবিনামা দেয়, প্রতিশ্রুতি দেয় আপাতত সন্ত্রাসে না জড়ানোর। কিন্তু সেটি ভেঙে সংগঠনটি হঠাৎ কেন সহিংস পথ বেছে নিল তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এ থেকে এটাও হয়তো একটা প্রতীয়মান হচ্ছে বা চিন্তা করার অবকাশ সৃষ্টি করছে যে এখানে বাইরের কারো ইন্ধন আছে কিনা এই আলোচনাটাকে, এই সমঝোতাকে আপনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য সেই সব জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আর একটা জিনিস এখানে খুব করে প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এখন মোবাইলের যুগ এবং রুমা যেই সদরে ডাকাতি হচ্ছিল ১-১.৫ ঘন্টা ধরে, সেখান থেকে মোবাইলে কোনো একটা ব্যক্তিও কি এতটুকু সময় পাননি যে আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে একটা খবর দেওয়ার জন্য। আগামী ২২ এপ্রিল হওয়ার কথা ছিল পরবর্তী বৈঠক, তবে সেটিও এখন অনিশ্চিত। শান্তি প্রতিষ্ঠা কমিটির এই সদস্য মনে করেন এমন হামলা অনেকটাই রুদ্ধ করে দিয়েছে আলোচনার পথ। শান্তি সংলাপ চলাকালে সরকারের প্রতি আমাদের যে আহ্বান ছিল, সরকার সেই আহ্বানে সাড়া দিয়ে অনেক বিষয় শিথিল করেছে। সেই শিথিলতার সুযোগ নিয়ে তারা সংগঠিত হয়েছে এবং তারা বড় বড় ২-৩টি ঘটনা ঘটিয়েছে। প্রত্যাশা ছিল যে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং এমন একটা সম্ভাবনা সবার মধ্যেই জেগে উঠেছিল। হঠাৎ করে এই ঘটনায় সব সম্ভাবনাকে কবর রচনা করে দিয়েছে। শান্তি প্রতিষ্ঠা কমিটির একটি জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমরা আগামী ২২ এপ্রিল যে শান্তি সংলাপ হওয়ার কথা সেটি আমরা বাতিল করে দিয়েছি। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে ২০২২ সালের এপ্রিলে। সংগঠনটির প্রধান নাথান বম। তাদের মূল দাবি পার্বত্যাঞ্চলের ৯টি উপজেলাকে নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গড়া। সংগঠনটি আত্মপ্রকাশের পর এই প্রথম এত বড় হামলা চালালো। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। প্রায় ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে খুলনার রূপসায় পাটকলে লাগা আগুন। এতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট, যোগ দেয় নৌবাহিনীও। মালিকপক্ষের দাবি আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ১২৫ কোটি টাকা। বুধবার বিকাল ৫:১৫ হঠাৎই আগুন লাগে খুলনার জাবুসা গ্রামের সালাম জুট মিলে। খবর পেয়ে বয়রা, টুটপাড়া, রূপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তাদের সাথে কাজ করে নৌবাহিনীর ২টি ইউনিটও। পাটকলের শ্রমিক কর্মচারীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের পাট গোডাউন যেটা ছিল ২ নম্বর গোডাউন, এই গোডাউনের থেকে কিভাবে আগুন লেগেছে ওটা এখনো কেউ বলতে পারবে না। এটা হয়তো ইলেকট্রিক সার্কিটে আগুন ধরতে পারে, কারণ ফ্যাক্টরিতে কিছু মোটর চলে যেগুলো অনেক সময় জ্বলে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই চারপাশে ছড়িয়ে পড়ে আগুন। পানি স্বল্পতায় সময় লাগে নেভাতেও। এখানে আমাদের নোটিশ করা হয়েছে, আপনারা ফায়ার সেফটি প্ল্যান নেন এবং অনুমোদিত সাপেক্ষে, মহাপরিচালকের অনুমোদিত সাপেক্ষে এই অগ্নি নির্বাপন আপনাদের বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদের বারবার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এখন তোয়াক্কা করেনি। হয়তো দৈবত করে আগুনটা লাগছে, কীভাবে লাগছে সেটা আমরা তদন্ত সাপেক্ষে হবে। মালিক পক্ষের দাবি, সব মিলিয়ে ক্ষতি অন্তত ১২৫ কোটি টাকার। ৭৫০ টন র ফিনিশ গুডস ছিল, যাতে পাটের থেকে সুতো তৈরি হইয়া আগামীকাল থেকে ১০ তারিখের ভিতরে এগুলো মোংলাপড়ে যাওয়ার কথা ছিল, সেগুলো গেল সব। আর প্রায় ৩৫,০০০ মন, তারও দাম বাড়ে ১২-১৩ কোটি টাকা। সেই পাট ছিল রেডি স্টক, এছাড়া আন্ডার প্রসেসে মাছ ছিল আর মেশিন ছিল ৭০-৮০ কোটি টাকার।
সালাম জুট মিলে কাজ করেন প্রায় 400 শ্রমিক কর্মচারী। নাদিম হোসেন, চ্যানেল 24। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণভবনে সৌজন্যে সাক্ষাতে গেলে এ সহযোগিতা চান তিনি। সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রাষ্ট্রদূতকে সরকার প্রধান বলেন পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এই সুবিধা কাজে লাগিয়ে সেখানকার উন্নয়নে বেজিংয়ের প্রতি সহায়তার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে অনুরোধ করেন ইয়াও ওয়েন। এদিন শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজের ব্যবস্থাপনার টিম দেখা করে প্রধানমন্ত্রীর সাথে। এ সময় সরকারের বাস্তবমুখী পদক্ষেপের ফলে দেশের শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে বলে জানান সরকার প্রধান। তেলের দাম সমন্বয় করে কিছু হলেও কমানো হয়েছে। নিত্যপণ্যের দামও ধীরে ধীরে কমে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার ধানমন্ডি ৩২-এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। জানান, দান খয়রাতের আশায় কিছু গরিব মানুষ ঢাকায় আসায় ভিক্ষুক বেড়েছে। প্রশ্ন তোলেন, বিএনপির যে নেতাকর্মীরা অপরাধ করে জেলে যাচ্ছে তাদের জন্য কেন এত মায়াকান্না দলটির। দাবি করেন, দেশের কোথাও নিরাপত্তাহীনতার কোনো ঘটনা ঘটেনি। আজকে বিশ্ব সংকট, বাংলাদেশের সংকট আছে, তারপরেও দেখুন তেলের দাম, জ্বালানি মূল্য আমরা এখানে সমন্বয় করেছি। জিনিসপত্রের দামও আজ কমে যাচ্ছে। সরকারের অপশাসনের কারণে দেশের মানুষ আজ অসহায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনই একমাত্র মুক্তির পথ। গেল বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় কারাগারে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর দলীয় কর্মসূচিতে অংশ নিলেও প্রায় ৬ মাস পর নিজ জেলা ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল যোগ দেন জেলা আইনজীবী সমিতির ইফতার মাহফিলে। রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করায় দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত মন্তব্য করে ফখরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসি সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে। এটাই আজকে আমাদের মুক্তির একমাত্র পথ। এদিকে রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত ইফতার মাহফিলে সরকার পতনের আন্দোলনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, ইমানি জোর নিয়ে এই সরকারকে পতন করতে সক্ষম হই। এদিকে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজিদুল মিরাজের বাসায় যান ডক্টর আব্দুল মঈন খান। বলেন, বর্তমান রাজনীতির অবক্ষয় থেকে বাঁচতে আন্দোলন করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের ছাত্র রাজনীতি তারা বুয়েটে চায় না। এটাই হচ্ছে তাদের কথার। শুধু উপজেলা নির্বাচন নয়, সার্বিক বিষয় নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে বলেও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বুয়েটের ৯৭% শিক্ষার্থী রাজনীতির বিপক্ষে, এমন দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের। ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে করা অনলাইন ভোটের মাধ্যমে তারা এমন তথ্য পেয়েছেন বলে জানানো হয়। এদিকে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ছাত্রদল, যদিও তা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বলছেন তাদের সংহতি রাজনৈতিক মদতপুষ্ট। গেল কয়েকদিন ধরেই ছাত্র রাজনীতির পক্ষ বিপক্ষ নিয়ে আলোচনায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট। প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। তাদের দাবি, বুয়েটে ফের দখলদারি প্রতিষ্ঠা করতে চায় ছাত্রলীগ। আমরা সাধারণ শিক্ষার্থীদের আপনার বুয়েট ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি চর্চা হবে,
সেটি আপনি বুয়েটের শিক্ষার্থী সিদ্ধান্ত নেবে। ছাত্রলীগ যে ধরনের অপরাজনীতি চর্চা করছে ক্যাম্পাসগুলোতে জবরদখলমূলকভাবে, সেখানে তো অন্য কোনো বিরোধী মত ছাত্র সংগঠনের কোনো দায়ভার নেই, বিশেষ করে ছাত্রদলের তো একেবারেই নেই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বুয়েট সহ কোনো একটি হলে আমাদের ছাত্রদলে একজন কর্মীকেও থাকতে দেওয়া হয় না, নেতা তো পরের কথা। তবে ছাত্রদলের সংহতিকে রাজনৈতিক মদতপুষ্ট জানিয়ে তা প্রত্যাখ্যান করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এই সংকটপূর্ণ মুহূর্তে ছাত্রদলের এমন বক্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করি এবং তাদের এই রাজনৈতিকভাবে মদতপুষ্ট সংহতিকে আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছি। এদিকে হুমকি ধমকির তদন্ত ও নিজেদের নিরাপত্তা চেয়ে বুয়েট উপাচার্যের কাছে আবেদন করেছেন প্রতিষ্ঠানটিতে ছাত্র রাজনীতির পক্ষের শিক্ষার্থীরা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। চলতি মাস জুড়েই থাকতে পারে অস্বস্তিকর গরম। এছাড়া তীব্র তাপপ্রবাহ দেখা যেতে পারে দু একটি। তাপমাত্রার পারদ উঠতে পারে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে। 5-7 দিন কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও তাতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। জুমাতুল বিদার রিপোর্ট। তেতে ওঠা রোদের সাথে যেন বাতাসহীন স্তব্ধ এক পরিবেশ, দিনে রাতে সমান অস্বস্তি। এমন আবহাওয়ায় ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়েছেন সব বয়সীরা। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন জেলায় বইছে দাবদাহ। 3 দিন থেকে খুবই বেশি কষ্ট হচ্ছে, খুব না বিশ্বাসের উপরে আছি। খুব কষ্ট হচ্ছে, অধৈর্য ধরে যাচ্ছে মানুষের, তারপরে বাধ্য বাড়ানো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। এতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি লাগছে। চলতি মাসে তাপমাত্রা উঠতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 1 থেকে 3 দিন আমাদের তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে এপ্রিল মাসে। আর এই মাসে যে স্বাভাবিক যে বৃষ্টি হওয়া, সেই স্বাভাবিক বৃষ্টির চেয়ে কম বৃষ্টিপাতে আমরা আশঙ্কা করছি। 1 থেকে 2টি তীব্র তাপদাহ সম্ভাবনা আছে। তীব্র এই গরমে অসুস্থ হয়ে ভিড় বেড়েছে হাসপাতালে। ডেঙ্গুর সময় কিন্তু আসছে, আপনি নিউমোনিয়াটা কিন্তু হচ্ছে, সাথে ঠান্ডা, কমন কোল্ড যেটা কাশি এবং গলা ব্যথা। এখন যদি কেয়ার না করে, এখন যদি সচেতন না হয়, তাহলে কিন্তু এই গরমে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 38.3 ডিগ্রি সেলসিয়াস। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এপ্রিল শুরু হতে না হতেই তীব্র লোডশেডিংয়ে দেশের বহু জেলা। পিজিসিবির হিসাবে গত রাত 12টার চাহিদা ও সরবরাহের ব্যবধান ছিল প্রায় 2000 মেগাওয়াট। পাওয়ার সেল বলছে, এলএনজিবাহী দ্বিতীয় জাহাজ থেকে এখনও গ্যাসের সরবরাহ শুরু না হয় দেখা দিচ্ছে এমন সংকট। দিনপঞ্জির পাতায় এপ্রিল শুরু হতেই সূর্যের তাপে অতিষ্ঠ হতে শুরু করেছে জনজীবন। তবে এই তাপ আরও বেশি পোড়াচ্ছে ঢাকার বাইরে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। অর্থাৎ যতটা চাহিদা রয়েছে ততটা সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ফলে ভোগান্তি বেড়েছে রমজানের শেষ দিকে এসে। পিজিসিবির তথ্য অনুযায়ী 1 এপ্রিল রাত 12টায় বিদ্যুতের চাহিদা ছিল 14,500 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় 12,500-এর নিচে। ফলে ওই সময় লোডশেডিং করতে হয় 1300 মেগাওয়াটের বেশি। এর ঠিক 24 ঘন্টা পর 2 এপ্রিল রাত 12টায় সেই লোডশেডিং আরও 500 মেগাওয়াট বেড়ে দাঁড়ায় 1826-এ। বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্ষেপণ করেছিলাম, সেখানে 2টা এফএসআর এর একটা তো মেইনটেনেন্স ছিল, সেটা 31শে মার্চের মধ্যে সেটা চলে আসার কথা, সেটা আসে নাই। হয়তো 1-2টা দিন কষ্ট করা লাগবে। এরপরে আমাদের এই যে এখন যে সমস্যাটা যাচ্ছে, সংকটটা, সেটা থাকবে না। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বিদ্যুৎ দেওয়ার যে ক্ষমতাটা, সক্ষমতা, সেটা 12,000 মেগাওয়াটের উপরে চলে গেলেই তাদের একটু নড়বড়ে সিচুয়েশন হয়ে যায়। কিন্তু আমি মনে করি 13,000 মেগাওয়াটের উপরে বাংলাদেশের যখনই ডিমান্ড চলে যাবে, তখনই আমি মনে করি যে 2 থেকে ইভেন 3,000 মেগাওয়াটও লোডশেডিং হতে পারে। সাধারণত এপ্রিল থেকে বাড়তে শুরু করে বিদ্যুতের চাহিদা। এছাড়া রমজান, সেচ মৌসুম এবং গরমের কারণে এবার তা বেড়েছে কিছুটা বেশি।
তবে সে অনুযায়ী পরিকল্পনাও আগে থেকেই সাজিয়ে রেখেছিল বিদ্যুৎ বিভাগ। ফলে এই সময়টাতে উৎপাদনের পরিকল্পনা ছিল 17,500 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকট সহ নানা কারণে তার আশপাশেও যেতে পারছে না সরকার। তারা যেটা প্রজেকশন দিয়েছিল 17,800 তারা জন্য প্ল্যানিং করছে, তার কিন্তু কাছেও আমরা যাইনি, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে লোডশেডিং। তার মানে আমরা বুঝতে পারি যে তাদের একটা তীব্র সংকট। কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ডে গ্যাসের দাম কম, কয়লার দাম কম, বিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে সমস্যাটা কোথায়? অবশ্যই সমস্যাটা আর্থিক। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 26,000 মেগাওয়াটের উপরে, যদিও উৎপাদন হচ্ছে অর্ধেকেরও নিচে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। বুধবার গণভবনে যান দু দলের ক্রিকেটাররা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্রিকেটের খোঁজ খবর নেন। ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বোর্ডের নারী উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্ডিয়া সিম্পসন এ সময় উপস্থিত ছিলেন। অজিদের সঙ্গে একের পর এক ম্যাচ হারলেও বাংলাদেশ দলকে উৎসাহ দিয়েছেন সরকার প্রধান। উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় পাঠানোর কথাও বলেন তিনি। সাক্ষাৎ শেষে দুই দলের ক্রিকেটারদের সাথে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিকে হোয়াইট ওয়াশ এড়াতে আজ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় টি20 শুরু দুপুর 12টা। ম্যাচ ডের আগে অনুশীলন করেনি কোনো দল। ওয়ানডের পর টি20 সিরিজও নিজেদের করে নিয়েছে অজিরা। শেষ ম্যাচের একাদশে দুদল আনতে পারে পরিবর্তন। ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজে ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটারদের রানে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছে টিম টাইগ্রেস।